শোন অলি, তোকে বিয়েটা করেছি শুধু দিদার কথা রাখতে, কিন্তু তুই যদি মনে করিস তোকে আমার বউ বলে মেনে নিব তাহলে ভুল ভাবছিস। তোর মতো ব্যাকডেটেড মেয়ে কখনো আমার বউ হতে পারে না। সবচেয়ে বড় কথা, তুই তো একটা আশ্রিতা, ও সরি, এবাড়ির কাজের লোক। কখনো আমার থেকে স্বামীর অধিকার চাইবি না। যেই অপমান তুই আমাকে করেছিস তার জন্য তুই প্রত্যেক মুহূর্তে আফসোস করবি। অলি চুপ করে বসে আছে, সত্যিই তো কিছু বলার নেই। চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কথাগুলো বলেই আদিত্য ঘর থেকে বেরিয়ে গেল। অলি চুপচাপ বিছানায় বসে আছে। কাঁদার ও ইচ্ছে নেই। একটা মানুষ আর কতই বা কাঁদতে পারে। আজই অলি আর আদিত্যর বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। এবার পরিচয় আসা যাক। আদিত্য আহমেদ হল চৌধুরী বাড়ির ছোট ছেলে। স্বাভাবিকভাবে আদিত্যরা হল এই গ্রামের জমিদার পরিবার। আদিত্যর শিকড় গ্রামে হলেও বড় হয়েছে শহরে। আদিত্যর পরিবার শহরেই থাকে, কিন্তু আদিত্যর দাদি গ্রামেই থাকত। আর এই অলি হল আদিত্য দাদির জন্য অন্ধের লাঠি। অলির বাবা ছিল আদিত্য দাদুর খুব কাছের লোক। আদিত্যরা বিদেশ চলে যাওয়ার পর অলির বাবাই নিজের ছেলের মতো সবকিছু আগলে রেখেছিল, কিন্তু এক অ্যাক্সিডেন্টে অলির বাবা মারা যায়। মূলত আদিত্যর কারণেই অলির বাবা মারা যায়। অলির বয়স তখন সবে ৩ বছর। স্বামী হারানোর শোক অলির মা নিতে পারেনি, তখন থেকেই তিনি মানসিক রোগী। অসহায় মা মেয়ের দায়িত্ব রোকসানা বেগম মানে আদিত্যর দাদি নেয়। অলি এবাড়ির টুকটাক কাজকর্ম করত, দাদিকে দেখাশোনা করত, আর তখন থেকেই অলির একমাত্র পরিচয় হয় চৌধুরী বাড়ির কাজের লোক। তবে রোকসানা বেগমের কাছে অলি নিজের মেয়ের চেয়েও বেশি কিছু, এই পরিবারের একটা অংশ, কিন্তু পরিবারের বাকিদের কাছে অলি শুধুই কাজের লোক ছাড়া আর কিছুই না। আদিত্যর সাথে অলির বিয়েটা একটা আকস্মিক ঘটনাময়। অলির বিয়ে হওয়ার কথা ছিল আদিত্যর বন্ধু ধ্রুবর সাথে, যাকে অলি মনে প্রাণে ভালোবাসো, কিন্তু অলির পোড়া কপালে সুখ সইল না। বিয়ের 1 ঘন্টা আগে ছেলেটা নিখোঁজ। তাই রোকসানা বেগম অলির সম্মান বাঁচাতে আদিত্যর সাথে বিয়েটা দিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, ঘটনাটা এখনো আদিত্যর বাড়ির অন্য লোকেরা জানে না। মূলত গ্রামে দাদির সাথে দেখা করতে এসে এই ঘটনায় নিজেকে জড়াতে বাধ্য হয়েছে আদিত্য। এদিকে বাবা মা জানতে পারলে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না আদিত্য। অলিকে যে দাদির সাথে গ্রামে রেখে যাবে তারও উপায় নেই, গ্রামের লোকের নানান কথার সম্মুখীন হতে হবে। অলিকে বউ বলে মেনে নেওয়া ও একেবারে অসম্ভব, এরকম বেইমান মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না। কথাগুলো ভাবছিল আর ছাদে পায়চারি করছিল আদিত্য। কাল সকালেই আদিত্যকে শহরে ফিরতে হবে। আদিত্যর ভার্সিটি খুলবে, কিন্তু বাড়ি গিয়ে কি বলবে? অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল আদিত্য বিয়ের কথা আপাতত সবার কাছে গোপন রাখাই ভালো, পড়ে অলির কোনো ব্যবস্থা করে ডিভোর্স দেওয়া যাবে। এই বিষয়ে অলির সাথে কথা বলতে হবে। আদিত্য ঘরে গিয়ে দেখে অলি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা একটু সরে যাওয়ায় পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। তুই তো বেশ নির্লজ্জ, এসব দেখিয়ে আর যাই হোক আমার মন পাবি না। অলি তোহা করে তাকিয়ে আছে। কি বলছে কি? আঁচলটা ঠিক কর। অলি শাড়িটা টেনে নিয়ে গায়ে জড়িয়ে নিল। তোর সাথে কিছু কথা আছে। কি কথা ছোট সাহেব? আমার সাথে আপনার সব কথা তো সেদিনই শেষ হয়ে গেছে, নতুন করে আবার কি বলবেন? মুখে মুখে কথা বলা বন্ধ কর যা। কাল আমি ঢাকা চলে যাব, তোকে তো আর ফেলে দিতে পারি না, ফেলে দিতাম যদি না দিদার কাছে দায়বদ্ধ হতাম। হুম তো।
তো আবার কি বাড়ি গিয়ে যেন কেউ জানতে না পারে আমাদের বিয়ের কথা, ভুল করেও কাউকে কিছু বলবি না। ও এই কথা। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে। আপনি কথাটা না শিখিয়ে দিল ও আমি বলতাম না। অলির কথায় আদিত্যর গা জ্বলছে, ইচ্ছে করছে একটা চর মেরে সব কটা দাঁত ফেলে দিই। পরদিন সকালে যথাসময়ে আদিত্য অলিকে নিয়ে ঢাকা রওনা দেয়। সারা রাস্তা কেউ কারো সাথে কোনো কথা বলেনি। আদিত্য কয়েকবার অলির দিকে তাকালেও অলি একটিবার ও আদিত্যর দিকে ফিরেও তাকায়নি। অলির এই অবহেলা আদিত্য অসহ্য লাগছে। প্রায় দুপুরের দিকে আদিত্য বাড়ি পৌঁছায়। সবাই আদিত্যর মাগিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। আদিত্যর গ্রাম বিষয়টাতেই বেশ অ্যালার্জি, তার উপর একমায় ছেলে এতদিন গ্রামে ছিল, বিষটা ভাবতেই কেমন একটা লাগছে। আদিত্য পেছনে যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেটা কারো খেয়ালই নেই। গুটি গুটি পায়ে অলি ভেতরে ঢুকতেই সবার চোখ পড়ে অলির দিকে। সবার আগে তো আদিত্যর মা রীতিমতো বিষম খায়। অলি যে তার চোখের বিষ। আদি বেটা, এই মেয়েটা এখানে কি করছে? ওর না বিয়ে হয়ে যাওয়ার কথা? মোম আসলে। আদিত্য কিছু বলার আগেই অলি বলে ওঠে, মেমসাহেব, আমার বিয়েটা ভেঙ্গে গেছে, আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আপনার দুইটা পায়ে ধরি, আমাকে এই বাড়িতে একটু জায়গা দেন। আমি বাড়ির সব কাজ করে দিব, দয়া করুন। যত সব ঝামেলা তোর জন্য শাশুড়ি মায়ের কাছে কম কথা শুনতে হয়নি, একটা একটা করে সব শোধ তুলব। এই কে আছিস, একে নি গিয়ে রান্না ঘরটা দেখিয়ে দে, ওটায় ওর আসল জায়গা। গোসল সেরে ভেজা চুলেই বিছানায় বসে আছে অলি। শাড়ি পরায় অলি বরাবরই কাঁচা, কোনো রকমে গায়ে পেঁচিয়ে রেখেছে, তবে কুচিটা ঠিক হয়নি, বারবার খুলে যাচ্ছে। আঁচলটাও এখনো বুকে জড়ানো হয়নি। দরজাটাও একেবারে হাট করে খোলা। আদিত্য এসে দেখে মেয়েটা নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করছে। বুকে আঁচল নেই, ফর্সা পেটটা সম্পূর্ণ দেখাচ্ছে। এই মেয়ে, তুমি তো ভারী নির্লজ্জ। কারো উপস্থিতি টের পেয়ে অলি কোনো রকমে শাড়ির আঁচলটা বুকে জড়িয়ে নেয়। মানে এভাবে দরজা হাট করে খুলে রেখে কেউ পোশাক বদলায়? মিনিমাম কমন সেন্সটুকুও তো তোমার নেই। এই বাড়িতে লোকের অভাব, কেউ এভাবে দেখে ফেললে কি হতো? আপনি তো দেখে ফেললেন, তাতে কি? আমি তো তোমার কথাটা সম্পূর্ণ করতে পারে নি। সত্যিই তো সে কি আদৌ অলিকে বউ বলে মানে? না মানে না। কি হলো, থেমে গেলেন যে? তোমাকে এ বাড়িতে এনেছি বলে নিজেকে আমার বউ বলে ভেবো না, আমি শুধু তোমাকে দয়া করেছি। তুমি শুই একজন আশ্রিতা। আমি জানি আপনি আকাশের চাঁদ, আপনাকে নিয়ে বেশি কিছু কল্পনা করার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, তুই তো শুধু ধ্রুবকে নিয়েই কল্পনার বাসর সাজাতে পারো। অলি ভ্রু কুঁচকে আদিত্যর দিকে তাকাতেই আদিত্য বলে ওঠে, তুমি যাকে খুশি তাকে নিয়ে ভাবো, আই ডন্ট সারি, অনেক বেলা হয়েছে, খেয়ে নিবে চলো। আমি খাই বা না খাই তাতে আপনার কি? এই বাড়ির কুকুর বিড়াল ও না খেয়ে থাকে না, আর তুমি তো নিচে খেয়ে যাও। এইটুকু বলেই আদিত্য চলে গেল। কথাটা অলির বুকে গিয়ে বিঁধেছে। আদিত্য তাকে কুকুর বিড়ালের সাথে তুলনা করল। অবশ্য সে তো কাজের লোক। কুকুর বিড়ালেরই সমান, সেও কুকুর বিড়ালের মতো দুবেলা খাওয়া আর থাকার জন্য পড়ে আছে। বউ তো নই, বউ হলে বোধহয় সে বেলা আর অলির খাওয়া হলো না। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে চোখ বুজে আসছে। এই বাড়িতে আসার পর থেকে আদিত্যর মা কথা শুনিয়েই যাচ্ছে, এমন একজন ওই বাড়িতে নেই যে অলিকে পছন্দ করে। সেই ছোটবেলা থেকেই অলি যেন তাদের পথের কাঁটা। অবশ্য অলির প্রতি রোকসানা বেগমের এই অতি মাত্রার ভালোবাসাই এর জন্য দায়ী। আদিত্যরা যৌথ পরিবার, আদিত্যর বাবা মা, চাচা চাচি আর এক ফুপি নিয়ে তাদের পরিবার।
আদিত্যর নিজের কোনো বোন নেই, খালা মারা যাওয়ার পর থেকে খালাতো বোন অর্পাকে আদিত্যর মা এই বাড়িতে রাখে। সেই আদিত্যর বোন নিজের মেয়ের চেয়ে কোনো দিক দিয়ে কম নয়। এদিকে চাচাতো দুই বোন দুজনই আদিত্যর সমবয়সী। আদিত্যর এক চাচাতো ভাইও আছে, সৃজন, সে বিদেশেই থাকে। তার পড়াশোনা প্রায় শেষের দিকে। সব মিলিয়ে বেশ রমরমা ব্যাপার। দুপুরের রান্নাটাও অলি করেছে। অলিকে এ বাড়ির সবচেয়ে বড় ঘর দেওয়া হয়েছে, চিলে কোঠার ঘর। ঘরটার অবস্থা যা ছিল কোনো মানুষের পক্ষে থাকা অসম্ভব, তবে এই সমাজে কাজের লোকেরা কখনো মানুষের কাতারে পড়েই না। ঘরটা বেশ গুছিয়ে নিয়েছে অলি। চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায় অলির। অর্পা মানে আদিত্যর খালাতো বোন অলিকে চিৎকার করে ডাকছে। অলি ঘুম ঘুম চোখে নিচে নেমে অর্পার সামনে দাঁড়াতেই অর্পা অলি ঠাস করে একটা চর মেরে দেয়। ছল ছল চোখে অলি একবার আদিত্যর দিকে তাকালো। সে নির্বাক দিব্যি মুখ ঘুরিয়ে বসে আছে। ছোটবেলায় একবার অর্পা অলিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাই আদিত্য অর্পার কান মুলে দিয়েছিল। কিন্তু আজ আদিত্য নির্বাক। অলির খুব কষ্ট হচ্ছে, অর্পা চর মেরেছে বলে নয়, আদিত্যর অবহেলায়। ঝাঝালো গলায় অর্পা বলে উঠল, কয়টা বাজে ঘড়ি দেখতে জানিস? হুম জানি। বল কটা বাজে? ভোর 5টা বেজে 40 মিনিট। এই সময় আমি কফি খাই জানিস না? তুই দুপুরে খাওয়ার সময় বলেছিলাম ভুলে গেলি। ভুল হয়ে গেছে বড় আপা, আমি এখনই বানিয়ে আনছি। যা তাড়াতাড়ি, ঠিক মতো কাজ করতে না পারলে গলা ধাক্কা দিয়ে গ্রামে পাঠিয়ে দিব। অলি কদতে কাদতে রান্না ঘরে চলে গেল কফি বানাতে, আর আদিত্য কোনো কথা ছাড়া দুম করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে সজোরে দেয়ালে 2টা ঘুষি মারল। এত রাগের কারণটা আদিত্য জানলেও মানতে চায় না। এরকম বেইমান মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না। ও ওটারই যোগ্য। কথাগুলো আদিত্য নিজেই নিজেকে বলে। অলির ঠোঁট কেটে রক্ত পড়ছে। আদিত্য অলিকে একটা চর মেরেছে শরীরে সর্বশক্তি দিয়ে। রাগে গা জ্বলছে আদিত্যর। ফোঁস ফোঁস করতে করতে আদিত্য অলিকে প্রশ্ন করে, এভাবে সবাইকে নিজের শরীর দেখিয়ে বেড়াতে লজ্জা করে না তোর? দুদিন পর কি রাস্তায় নামার ইচ্ছে আছে? কথাগুলো বলেই অলির গা থেকে শাড়িটা একটানে খুলে সাথে সাথে আগুন জ্বালিয়ে দেয়। যতদিন শাড়ি পরতে পারবি না শাড়ি পরবি না। কথাগুলো বলে আদিত্য হনহনিয়ে চলে যায়। কথাগুলো আদিত্য অলিকে বলছিল কারণ কিছুক্ষণ আগে আজকে আদিত্যর বন্ধুরা আসবে, দুপুরে খাবারও খাবে। সমস্ত ব্যবস্থা অলিকেই করতে হবে। বাড়িতে অনেক কাজের লোক থাকা সত্ত্বেও সব কিছুর দায়িত্ব অর্পা অলির ঘাড়েই চাপিয়েছে। এ বাড়িতে থাকবে, খাবে, বাড়ি কাজকর্মও তো করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই অলি কাজে লেগে পড়ে। রান্না করতে করতে নাজেহাল অবস্থা। সব মিলিয়ে মোট 9 জনে মতো লোক আসবে। বাড়ির লোক তো আছেই, এত লোকের রান্না তো কম কথা নয়। তাড়াতাড়ি করতে গিয়ে হাতে গরম পানি পড়ে হাতটা লাল হয়ে আছে, বোধহয় ফোস্কা পড়তে পারে। তবুও বেচারির নিস্তার নেই। সমস্ত কাজ শেষ করে টেবিলে সাজিয়ে রেখে গোসল করতে যায়। নিয়ম মতে আজকে বউ ভাত। সবাই জানুক বা না জানুক, নিয়ম মতো শ্বশুর বাড়ির সবাইকে রান্না করে খাওয়াতে তো পারছে। সব কিছু গুছিয়ে রেখে অলি গোসলে চলে যায়। প্রায় 2টা নাগাদ আদিত্যর বন্ধুরা বাড়িতে হাজির। অলি সবে গোসল করে বেরিয়েছে। কোমরের নিচ পর্যন্ত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। চুলগুলো এখনো ভেজা, চুল বেয়ে টপ টপ করে পানি পারছে। সব মিলিয়ে অলির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। অলি গিয়ে দরজা খুলতেই আদিত্যর সব বন্ধুরা একেবারে হুমড়ি খেয়ে পড়ছে।
রীতিমতো বেশ কয়েকজন ক্রাশও খেয়েছে। তাদের ধারণা মতে এত সুন্দর কাজের মেয়ে হতে পারে তাদের জানা নেই। দুপুরে সবাই খেতে দিতে গিয়ে অলি রীতিমতো হিমশিম খাচ্ছে। একে তো শাড়ি পরতে অভ্যস্ত না, তার উপর এত বড় টেবিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটাছুটি। লোকজনও কম নয়, কমপক্ষে 9 জন, আদিত্য সহ 10 জন সদস্য। তারা টেবিলের এপার ওপার এলো মেলো হয়ে বসেছে। দূরে বসে বসে আদিত্যর মা অলির কর্মকাণ্ড তদারকি করছে। অলি শাড়িটা কোমরে পেঁচিয়ে রেখেছে, যার কারণে পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। চুলগুলো হাত খোপা করে রেখেছে। অলি ঘরের কাছে কলতিলটাও বেশ ফোকাস করছে। অলিকে এভাবে দেখতে আদিত্যর বেশ অস্বস্তি হচ্ছে। এক জোড়া চোখ অলিকে বারবার কামনার দৃষ্টিতে দেখছে, যা অলি বুঝতেও পারছে না। ফাহাদ বারবার অলির শরীরের দিকে চোখ বুলাচ্ছে। একবার তো আদিত্যকে বলেই ফেলল, দোস্ত তোদের মেয়েটা কি সেক্সি রে, একেবারে সেই হট। একটু দেখ না ম্যানেজ করতে পারিস কি না, যা টাকা চায় আমি দিব, শুধু একটা রাতের জন্য চাই প্লিজ দোস্ত। আদিত্যর কাছে ফাহাদের কথাগুলো বিষের মতো লাগলেও বাড়িতে সবার সামনে কোনো ঝামেলা চায় না বিধায় চুপ করে আছে। আদিত্য বারবার অলিকে এটা ওটা আনার অজুহাতে ঘরে পাঠাচ্ছে, তারপরও কোনো না কোনো কাজের জন্য অলি আবার বাহিরে বেরিয়ে আসছে। আদিত্যর মনে হচ্ছে অলি ইচ্ছে করে এই সব করছে। ওই যে কথায় আছে না, যে যেটা দেখতে চায় তার চোখে বারবার সেটাই পড়ে। আদিত্য ইশারায় অলিকে শাড়ি ঠিক করতে বললেও মেয়েটার বোধ যে এতটাই কম, আদিত্য চোখে চোখ পড়তেই হয় চোখ নামিয়ে নিচ্ছে, না হয় আদিত্যর দিকে তাকাচ্ছেই না। আদিত্যর ইচ্ছে করছে অলিকে কষে একটা চড় মারতে, কিন্তু পরিস্থিতির চাপে চুপচাপ বসে আছে, গলা দিয়ে খাবার নামছে না। খাবার খাওয়ার মাঝখানেই ফাহাদের নাকি কি সমস্যা দেখা দিয়েছে, ওয়াশরুমে যেতে হবে। অলিকে ওয়াশরুম দেখিয়ে দেওয়ার কথা বলতেই আদিত্য বারবার না করা সত্ত্বেও মেয়েটা বোকার মতো ফাহাদকে ওয়াশরুম দেখাতে চলে যায়। ওয়াশরুমের সামনে এনে ফাহাদকে দাঁড় করিয়ে চলে যেতেই ফাহাদ অলির হাত ধরে নেয়। কিছু বুঝে ওঠার আগেই অলিকে এক ঝটকায় একেবারে কাছে নিয়ে আসে, তারপর খুব বাজে ভাবে এখানে ওখানে হাত দিতে থাকে। অলি চিৎকার করতে চাইলেও পারছে না, ফাহাদ এক হাত দিয়ে মুখটা চেপে রেখেছে। ফাহাদের হাতটা অলির বুক বরাবর যাওয়ার আগেই আদিত্য ফাহাদের হাতটা ধরে সোজা নাক বরাবর একটা ঘুষি মারে। তারপর মাটিতে ফেলে কয়েকটা লাথি মেরে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে আসে। তারপর সবার সামনে কয়েকটা ওড়াধুরা মার মারতে থাকে। আদিত্যকে আটকানোর মতো সাহস কারণ এই আদিত্য রাগ সম্পর্কে সবার বেশ ভালো ধারণা আছে। ফাহাদকে আরও কয়েকটা লাথি মেরে আদিত্য বলতে থাকে, যেদিকে একবার চোখ দিয়েছিস সেদিকে দ্বিতীয়বার যেন চোখ না যা, না হলে। অলি সহ আদিত্যর বাকি বন্ধুরা আদিত্যর কাছ থেকে ফাহাদকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে হাসপাতালে নিয়ে আয়। আদিত্য এখনও রাগে ফুঁসছে। ছোটবেলায় আদিত্য অলি একসাথে খেলা করত। গ্রামের কোনো ছেলে বা মেয়েলে অলির ধারের কাছে ঘেঁষতে দিত না আদিত্য, আজ কিনা সেই অলির গায়ে। রাগে চোখ লাল হয়ে আছে। আদিত্য অলির পুড়ে যাওয়া হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অলির হাতে খুব ব্যথা হলেও চুপচাপ আছে, কারণ অলি খুব ভালো করেই জানে আদিত্য রেগে গেলে তার কানে কিছুই ঢোকে না। ঘটনা আদিত্যর মায়ের সামনেই ঘটে, তবে ছেলেকে কিছু বলার সাহস তার নেই, কিন্তু ছেলের বলা কথাগুলো যে তার বুকে বেশ দাগ কেটেছে তা মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। অলির প্রতি ছেলের প্রথম থেকেই যে একটা দুর্বল জায়গা ছিল তা তিনি ভালো করেই জানেন। অনেক কষ্টে মেয়েটাকে আদিত্যর চোখে খারাপ বানানো হয়েছে, সেই জায়গাটা নতুন করে কোনোভাবেই তৈরি হতে দেওয়া যাবে না, মেয়েটাকে যে কোনো উপায়ে সরাতে হবে।
এই কাজটা একমায় একজনই করতে পারে, অর্পা। অর্পাকে সব জানাতে হবে। ঘরের ভেতর অলিকে একটা চর মেরেছে আদিত্য শরীরে সর্বশক্তি দিয়ে। অলির ঠোঁট কেটে রক্ত পড়ছে। রাগে গা জ্বলছে আদিত্যর। রাগে গজ গজ করতে করতে আদিত্য অলির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, এভাবে সবাইকে নিজের শরীর দেখিয়ে বেড়াতে লজ্জা করে না তোর? দুদিন পর কি রাস্তায় নামার ইচ্ছে আছে, নাকি পতিতা শ্রেণীতে নাম লেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিস? কয়জন পুরুষ মানুষ লাগে তোর? কখনো আদিত্য, কখনো ধ্রুব, কখনো বা বাহিরের ছেলে ফাহাদ। আরও লাগবে তোর? কয়জন লাগবে বল? কথাগুলো বলেই অলির গা থেকে শাড়িটা একটানে খুলে বারান্দায় নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয় আদিত্য। যতদিন শাড়ি পরতে পারবি না শাড়ি পরবি না, নয়তো। কথাগুলো বলে আদিত্য হনহনিয়ে চলে যায়। অলি এখনো সেখানেই মূর্তির মতো বসে আছে। শাড়িটাতে এখনো আগুন জ্বলছে। তে এই আগুন যতটা না জ্বালায় তার থেকে বেশি জ্বালায় সেই আগুন যা অলির বুকের ভেতর জ্বলছে। আদৌ কি সেদিন অলির কোনো দোষ ছিল? না, অলির যেমন কোনো দোষ ছিল না তেমন ধ্রুবরও কোনো দোষ ছিল না। যা হয়েছিল তার পিছনের ঘটনাটা অলি এখনো জানে না। যেই ঘটনা তাকে সারা জীবনের জন্য আদিত্যর কাছে কলঙ্কিনী বানিয়ে দিয়েছে। রাতের প্রায় মাঝামাঝি সময় অলি আধশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। আদিত্য অলির মুখের উপর উবু হয়ে অলিকে দেখছে। বাতাসে বারবার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আদিত্য বারবার অলির চুলগুলো ঠিক করে দিচ্ছে। এটা যেন আদিত্য কাছে মজার খেলা। অলির ঠোঁটটা ফুলে লাল হয়ে আছে। দুপুরের চরের চিহ্নটা এখনো রয়ে গেছে। অলির লাল টুকটুকে ঠোঁট জোড়া অসম্ভব টানছে আদিত্যকে। আদিত্য অলির ঠোঁটে হাত বুলাতে বুলাতে হালকা চাপ দিতেই অলি ব্যথায় কুড়িকয়ে উঠল। আদিত্যকে এভাবে এত কাছে দেখে অলি ভূত দেখার মতো চমকে যায়। অলির মুখটা দেখে আদিত্য জোরে জোরে হেসে দেয়। অলি কিছু বোঝার আগেই আদিত্য অচমকায় অলির ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ব্যথায় যেন অলির দম বন্ধ হয়ে আসছে। অলি আদিত্যকে জোরে ধাক্কা মারতেই টাল সামলাতে না পেরে মেঝেতে চিত হয়ে পড়ে যায়। ঠোঁটটা অসম্ভব জ্বালা করছে ব্যথায়। আদিত্যর মুখ থেকে একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে। অলির গা গুলাচ্ছে, বমি পাচ্ছে। আদিত্য নেশা করেছে। প্রচণ্ড রকম মাতলামো করছে আদিত্য। মেঝেতে শুয়ে গড়াগাড়ি খাচ্ছে। অলি আদিত্যকে কোনো রকম ভাবে মেঝে থেকে তুলে খাটে বসিয়ে দেয়। ছেলেটা নেশায় একেবারে চুর হয়ে আছে। বসেও থাকতে পারছে না। আদিত্যকে বিছানায় শুয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে তেঁতুল গোলা পানি বানিয়ে নিয়ে এসে জোর করে খাইয়ে দেয়। আদিত্য নাক মুখ বেঁকে বসে আছে। নেশার ঘোরটা একটু কাটলেও সম্পূর্ণটা কাটেনি। অলি আদিত্যকে ধরতে গেলেই আদিত্য বারবার অলিকে সরিয়ে দিচ্ছে। তুই ধরবি না আমায়, তুই অপবিত্র। কথাগুলো অলির বুকে গিয়ে লাগছে কিন্তু কিছু করার নেই। কথাগুলো হয়তো সত্যি, আদৌ সত্যি কিনা সে নিয়ে অলির মনেও সন্দেহ আছে। অলি কোনো রকমে আদিত্যকে ধরে ঘরে শুয়ে দিয়ে আসে। আদিত্য বারবার তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছে। তোকে বারণ করেছি না আমার কাছে আসতে? তোর শরীর থেকে আমি এখনো ওর শরীরের ঘ্রাণ পাই। খুব কষ্ট হয় আমার, চলে যা। ইচ্ছে করে তোর এই শরীরে আগুন লাগিয়ে দিই। যা, চলে যা। আদিত্য যে অলিকে কতটা ঘেন্না তা কেবল অলিই জানে। অলি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে। এত অবহেলা সে নিতে পারছে না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এর চেয়ে বেশি কষ্ট আদিত্য নিজে পাচ্ছে। আয়নায় নিজেকে দেখছে অলি।
ঠোঁটটা অসম্ভব লাল হয়ে আছে, খুব জ্বলছে। আয়নায় নিজেই নিজের প্রতিবিম্বকে প্রশ্ন করছে অলি। সত্যিই কি সে অপবিত্র? সত্যিই কি ও কলঙ্কিনী? ওটা অলির জানা নেই, সত্যি জানা নেই। সকাল সকাল গোসল সেরে অলি কাজে নেমে পড়েছে। সবাইকে একে একে চা কফি দিতে হবে। প্রথমে আদিত্য ঘরে গিয়ে দেখে আদিত্য উবু হয়ে শুয়ে আছে। বেশ কয়েকবার ডাকার পরও ওয়া ছাড়া অন্য কোনো সাড়া দেয়নি আদিত্য। অলি গিয়ে জানালার পর্দাটা টেনে দেয়। পর্দাটা টেনে দিতেই জানালা ভেদ করে আলো আদিত্যর চোখে এসে পড়ে। আদিত্য চোখ খুলতেই দেখে অলি সামনে দাঁড়িয়ে আছে। বেবি পিঙ্ক কালারের শাড়ি পরা, মাথায় এখনো তোয়ালেটা পেঁচানো আছে। অলির এই স্নিগ্ধ রূপটা যেন আদিত্যর চোখ ধাঁধিয়ে দিচ্ছে। অলির দিক থেকে চোখ নামিয়ে নিতেই আদিত্যর চোখ যায় অলির হাতের দিকে। পুড়ে গিয়ে কালো দাগ হয়ে গেছে। কালকে রাগের মাথায় হাতটা ওভাবে ধরাতেই বোধহয় ব্যথাটা বেশি পেয়েছে। অলি কফির মগটা টেবিলের উপরে রেখে চলে যেতে নিলে আদিত্য অলিকে থামিয়ে দেয়। দাঁড়াও, কিছু বলবেন? দাঁড়াতে বলেছি। দাঁড়িয়েই আছি। আদিত্য বিছানা থেকে উঠে গিয়ে ফার্স্ট এইডস বক্স থেকে অ্যান্টিসেপটিকটা বের করে খুব যন্ত্র করে হাতে লাগিয়ে দেয়। অলির চোখে পানি দিয়ে পানি পড়ছে। অলি আমাকে এভাবে না ঠকালেও পারতি, তোকে মোমের পুতুল বানিয়ে বুকের মধ্যে লুকিয়ে রাখতাম। অলি আদিত্যর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে এক ছুটে ঘরে গিয়ে বিছানায় উবু হয়ে কাঁদতে শুরু করে দেয়। হায় কপাল আমার! সুখ পাখিটা ধরতে গিয়েও ধরতে পারলাম না। তোমার ইচ্ছে হলে আমায় দিতে পার। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধর, আমি হব না আর কারো। ধরেছিলাম তো বেশ শক্ত করেই ধরে রেখেছিলাম, কই তুই তো আমার হলি না, অন্য কারোর হয়ে গেলি। অলি ছাদে দাঁড়িয়ে গান গাইছিল, আদিত্যর কথায় ঘুরে দাঁড়াল। তুমি তো আমায় বিশ্বাস করো না আদিদা, আমি তো ধ্রুবর, তাই তো। কেন করলি এরকম, কেন ঠকালি আমায়? অলি একবার আদিত্যর দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চায় না সে। কী বা বলবে, সত্যিটা তো সে নিজেও জানে না। আদিত্য অলির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। এটা পরে নিচে আয়। অলিও মাথা নিচু করে সম্মতি দিল। আর দ্বিতীয় কোনো কথা হয়নি ওদের মধ্যে। আদিত্য হনহনিয়ে নিচে চলে গেল। চোখ দুটো বড় বেহায়া, যখন তখন জল চলে আসে। কাঁদতে না চাইলেও কথাই শুনে না। অলি গ্রামে বড় হওয়া একটা মুক্ত পাখি, শহরের এই ইট কংক্রিটের জেলখানায় অলির যেন দম বন্ধ হয়ে আসছে। তাই বিকেল হতে না হতেই ছাদে চলে এসেছে মুক্ত বাতাসে একটু শ্বাস নিতে। আকাশটা খুব মেঘলা। বোধহয় আকাশেরও মন খারাপ। অতীত বারবার স্মৃতির পাতায় কড়া নাড়ছে, কিন্তু অলি অতীতে যেতে চায় না। অতীতটা যে বড্ড পোড়ায়। প্যাকেটে মধ্যে অলির জন্য জামা ছিল। মেয়েটা একেবারে শাড়ি সামলাতে পারে না, তাই আদিত্য নিজে পছন্দ করে কিছু জামা কিনে নিয়ে এসছে। অলি আদিত্য দেওয়া জামা পরে নিচে নামতেই দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে। মোহনা অলির চেয়ে বয়সে একটু ছোট, আদিত্যর ছোট চাচার মেয়ে। মোহনা যখন গ্রামে যেত অলিই হতো ওর একমাত্র খেলার সাথে। মোহনা অলিকে দেখেই বলে ওঠে, আপু তোমাকে খুব সুন্দর লাগছে, এই জামাটা দাদাভাই তোমাকে দিয়েছে তাই না? অলি শুধু নামক ছোট্ট একটা শব্দ উচ্চারণ করল। মেজো চাচির মুখ দেখেই বেশ বুঝতে পেরেছে ভুল সময় ভুল প্রশ্ন করে ফেলেছে। রাহেলা বেগম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেয়েটা কি আবার আদিত্যর মনে জেকে বসছে? না, হতে পারে না।
ছেলের এত বড় ক্ষতি তিনি হতে দিতে পারেন মা শেষে কিনা এরকম একটা মেয়ে। এই সময় অর্পাটাও নেই, বাহিরে গেছে বন্ধুদের সাথে ছুটি কাটাতে। অর্পাটা থাকলে কিছু না কিছু করত, রান্না বান্না থেকে শুরু করে সব কাজই অলি করে। বাড়ির লোকদের কাছে অপ্রিয় হলেও বাড়ির কাজের লোকেদের কাছে অলি বেশ প্রিয়। বাড়ির যেই মানুষগুলো এক সময় অলিকে চোখে হারাতে তাদের কাছেও সে এখন চোখের বিষ। রাতে খাবার টেবিলে সবাই থাকলেও শুধু আদিত্য নেই। সেই বিকেল থেকে দরজা বন্ধ করে রেখেছে, এত ডাকা ডাকির পরও খুলছেই না। রাহেলা বেগম বেশ কয়েকবার ডেকেছে, কোনো সাড়া দেয়নি। ছেলেটা খুব চাপা স্বভাবের। আদিত্য বারান্দায় গিটার হাতে বসে আছে। গলা দিয়ে কোনো সুর বেরুচ্ছে না, সুরগুলো তো সব হারিয়ে গেছে, না কেড়ে নিয়েছে অন্য কেউ নয়, বরং যে দিয়েছিল সেই কেড়েছে। সে হলো অলি। আদিত্যর সব গানের সুরই তো অলিকে ঘিরে। এই তো সেদিন দাদায় অর্পাকে বিশাল একটা পুতুল এনে দিল। সেইটা দেখে আদিত্য বায়না শুরু করে দিল তারও পুতুল বন্ধু লাগবে। সারাদিন বাদে দাদাই যখন খালি হাতে ফিরল আদিত্যর মনটা খারাপ হয়ে গেল। তখন বয়স কতই বা হবে, 8-এর নয়। মান খারাপ করে চলে যেতে নিলে হুট করে দাদা ভাইয়ের পেছনে থেকে কেউ উকি মারল। ভালো করে তাকাতেই দেখল একটা পিচ্ছি মেয়ে লাল টুকটুকে ফ্রক পরে দাদাইয়ের পেছনে লুকিয়ে আছে। এইটুকু বয়সে চুলগুলো বেশ লম্বা, দুই দিকে বিনুনি করা, ঠিক যেন একটা সাজানো গোছানো পুতুল। এটা তো একটা জীবন্ত পুতুল। পুতুলটাকে দাদভাই এতক্ষণ লুকিয়ে রেখেছিল। দাদাভাই মেয়েটাকে দেখিয়ে বলেছিল, দাদু দেখো তোমার জন্য পুতুল বউ এনেছি, খুব যত্ন করে রেখো কিন্তু। দাদাভাইয়ের এই একটা কথা আদিত্যর মনে বেশ বড় সড় দাগ দিয়ে যায়। সেই পুতুল বউটা আর কেউ নয়, বরং অলি ছিল। অলির বয়স তখন 3-4 হবে। সেই থেকে আদিত্যর কাছে অলি পুতুল বউ। অলিকে সবসময় চোখে চোখে রাখত, কাউকে অলির ধারের কাছেও ঘেঁষতে দিত না। অর্পা, মোহনা, মিশা, ওদের কাউকেও না। মা যদি ভুল করেও অলিকে বকে দিত তাহলে আদিত্য বাড়ি মাথায় করে ফেলত। অলির কাছেও আদিত্য ছিল অন্য একটা জগৎ। কিন্তু হঠাৎই কি থেকে কি হয়ে গেল। বাহিরে খুব বৃষ্টি পড়ছে, আদিত্যর মতো আকাশটাও কাঁদছে, ওরও প্রিয় মানুষ বোধহয় ওকে ঠকিয়েছে। অলি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখছে। এরকম একটা দিনেই তো আদিত্য অলিকে ছেড়ে চলে গিয়েছিল। দরজায় কড়া নাড়ার শব্দে অলির ধ্যান ভাঙে। দরজা খুলতেই দেখে বড় মা, মানে আদিত্যর বড় চাচি, খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। এই একটা মানুষই যে অলিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন একটা সময়। অলির বড় হওয়া এই মহিলার হাতেই। আদিত্য আর অলি ছিল তার চোখের মণি। বড় মা তুমি। অলির মুখে বড় মা কথা শুনে চাচি মা তেলে বেগুনে জ্বলে উঠল। কতবার বলেছি আমাকে বড় মা বলবি না, আমি শুধু আদিত্যর বড় মা, অন্য কারো না। যে ছিল সে এখন আমার কাছে মৃত। অলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চাচি আবার বলতে শুরু করে, আদি খায়নি, তুইও খাসনি, মেয়েদের স্বামীর আগে খেতে নেই। তুই তো আবার না খেয়ে থাকতেও পারিস না, খাবারটা নিয়ে গিয়ে আদিকে খাইয়ে তুই খেয়ে নিস। অলি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বড় মার মুখে স্বামী কথাটা শুনে অলি বিস্ময়ের শেষ সীমায় চলে গেছে। অবাক হওয়া কিছু নেই, আমি তো মা চাইলেও ফেলে দিতে পারি না। উনি অলির হাতে খাবারটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় শুধু একটা কথাই বললেন, জানিস তো অলি, কুকুরের পেটে ঘি সয় না। নিজেকে আর কুকুর প্রমাণ করিস না, যদি পারিস সত্যিটা স্বীকার করে ছেলেটার কাছে ক্ষমা চেয়ে নিস। ও তোর জন্য সব পারে, সব।
কথাগুলো বলেই তিনি চলে গেলেন। অলি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চাচির কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা তো সে নিজেও জানে না। অলি খাবারটা হাতে নিয়ে আদিত্যর ঘরের দিকে হাঁটা শুরু করল। অলি দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে যাবে কি না ভাবে পাচ্ছে না। কি জানি আদিদা কি বলবে। ভাবি শেষ করে দরজাটা ঠেলে দিতেই খুলে গেল। অদ্ভুত তো, একটু আগেও দরজা ভেতর থেকে লাগানো ছিল, মেম সাহেব ডেকে গেল, এখন আবার খোলা, তাহলে কি উনি ঘরে নেই? ভেতরে উকি মারতেই চোখ গেল বারান্দার দরজার সামনে, গিটার হাতে গুটি সুটি মেরে বসে আছে আদিত্য। অলি ধীর গুটি গুটি পায়ে আদিত্য পেছনে দাঁড়াতেই আদিত্য পেছনে ফিরে না তাকিয়েই বলে উঠল, আমি মন বলছিল তুই আসবি। এত রাতে কি মনে করে? একটা গান শুনানেন, অনেক দিন শুনি না। না, বেশ শোনাতে হবে না। আপনি খাবেন না? খিদে পায়নি? পেয়েছে আমি জানি। আদিত্য চুপ করে আছে, পরেরটা কি হবে সেটা আদিত্যর জানা। অলি কোনো কথা না বলেই আদিত্যর সামনে বসে পড়ে, তারপর ভাত মাখিয়ে আদিত্যর মুখের সামনে ধরে। আদিত্য লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে। কতদিনের তৃষা যেন একেবারে মিটে যাচ্ছে। খাওয়ার পর্ব শেষে অলি চলে যেতে নিলে আদিত্য বলে ওঠে, তুই খেয়েছিস? না, তবে এখন খাবো। অলি, আমাকে এভাবে না ঠকালেও পারতিস। আদিদা বারবার এক কথা কেন বলো, বলতে পারো। কেন, কিছু ভুল বলেছি? বলেছ বলেছ বলেছ। তুমি শুধু নিজের কথায় বলেছ, আমার কথা শুনোনি। যে মেয়ের 2 মাস পর বিয়ে, সেই মেয়েই তার হবু বরের বন্ধুর সাথে বাহিরে গিয়ে রাত কাটিয়ে আসে, তার কি বা বলার থাকতে পারে? তার বলার থাকলেও আমার শোনার নেই। অলি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো আগেও শুনেছে, প্রতিবাদও করতে চেয়েছে, কিন্তু পারেনি, পরিস্থিতি বারবার চুপ করে দিয়েছে। তাই এখন আর কিছু বলতে চায় না সে। কি হলো, চুপ করে গেলি কেন? তোর জন্য নিজের বাবা মা পরিবার কিছু ছাড়তে চেয়েছিলাম, মনে নেই? ভুলে গিয়েছিলি সব? কিন্তু তুই কি করলিছি? আজ নিজের চোখকেও ঘেন্না করে, ওই মুহূর্তটা তো আমি নিজের চোখেই দেখেছি। ঘেন্না করি আমি তোকে, খুব খুব ঘেন্না করি। এতই যখন ঘেন্না করো তাহলে বিয়েটা করলে কেন? মরে যেতে দিতে আমায়। সবাই তোর মতো বেইমান হয় না। যা, চলে যা আমার সামনে থেকে। বারবার এক কথা কেন বলো তুমি? কেন কেন কেন? তোমার অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ায় ভালো। অলি খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। আদিত্য কথা না বাড়িয়ে সোজা অলির ঠোঁট নিজের দখলে করে নেয়। মাত্র কিছু সময়ের ব্যবধানে দুজন মানুষের চোখের জল আর অভিমান মিলে মিশে একাকার হয়ে গেছে। কিন্তু সেটা ক্ষণিকের জন্যই মায়। অলি আদিত্যকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর এক ছুটে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ অভিমান এত সহজে ভাঙ্গার নয়। আদিত্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সুজানা, আদিত্যর বড় চাচি, ঘরের মধ্যে পায়চারি করছেন। আসলে টেনশন কমানোর খুব বড় এবং কার্যকারী ঔষধ হলো এই পায়চারি করা। মেয়েটা তো সেই ছেলে বেলায় বাবাকে হারিয়েছে। অলির বাবা ছিল চৌধুরী বাড়ির সবচেয়ে কাছের লোক। ছোট ভাই আদিত্যর বাবা, মেজ ভাই, মেজ চাচা তো বাড়ির কোনো খবরই কোনো কালে রাখত না। সবই অলির বাবা দেখত। একদিন আদিকে স্কুল থেকে আনার পথে আদিকে বাঁচাতে গিয়ে লোকটা নিজে ট্রাকের নিচে চাপা পড়ে। তারপর থেকে মেয়েটার মায়ের তো মাথা খারাপ হয়ে গেল। অলিকে তো আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনো দিন তো মেয়েটার মধ্যে খারাপ কিছু দেখিনি। তবে ধ্রুবর সাথে ঘটা ঘটনাটাও তো মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায় না।
সব প্রমাণও দিয়েছে, সব থেকে বড় কথা আদিত্য নিজে দেখেছে। সব যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। অলির সাথে কথা বলতে হবে, আমরা সবাই তো শুধু লোকের কথা শুনেছি কিন্তু মেয়েটার কথা কেউ শুনিনি। বিয়েটা যখন হয়েও গেছে তখন সব সত্যি জেনে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিটা মেটাতে হবে, না হলে দুজনের কেউ ভালো থাকবে না। কথাগুলো নিজেই নিজেকে বলছিল সুজানা। বিছানায় হেলান দিয়ে বাবার ছবিটা বুকে জড়িয়ে বসে আছে অলি। মনটা একদম ভালো নেই। আজ অতীতটা বড্ড বেশি ভাবাচ্ছে। সেই দিনটা ছিল 11ই সেপ্টেম্বর, অলির জন্মদিন। দুপুরে বাবার সাথে খাবে বলে অলি বসে আছে। অলি বয়স কতই বা হবে, 3 বা 3.5। বাবা কথা দিয়েছিল কাজ থেকে তাড়াতাড়ি ফিরবে, তারপর মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু কথা রাখেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বাবা আসেনি। কিছুক্ষণ পর কতগুলো লোক একটা খাট এনে বারান্দায় রাখল। সাদা কাপড় দিয়ে ঢাকা, কাপড়টা সরাতেই অলি চমকে গেল, বাবা এভাবে ঘুমিয়ে আছে কেন? সেদিন খাট আর খাটিয়ার পার্থক্য বাচ্চা মেয়েটা বুঝতেই পারেনি। তারপর মা ও কেমন একটা হয়ে গেল, কথা বলে না, একা একা হাসে, একা একা কান্না করে। রান্না বান্নার তো বালাই নেই। অলিকে ও যা দিত তাই দিয়ে খেয়ে নিত। একদিন দাদভাই আসে, অলিকে জড়িয়ে ধরে, বেশ কিছু সময় কান্না করার পর অলিকে নিয়ে যায় এক নতুন রাজ্যে। সেই রাজ্যে যে অলির জন্য একটা রাজকুমার অপেক্ষা করছিল তা অলি নিজেও জানত। এত বড় বাড়ি অলি কখনো চোখেই দেখেনি। ভেতরে ঢুকার সাহস হচ্ছে না, অলি কি জানি কোনো দৈত্যর গুহা কিনা। বাবা যখন গল্প শোনাতো তখন এরকম বাড়ির বর্ণনা দিত। অলি ভেতরে গিয়েও দাদাভাইয়ে পেছনে লুকিয়েছিল। কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলে এসে ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। অলি বারবার উকি মেরে ছেলেটিকে দেখছিল, কিন্তু ছেলেটি তো অলিকে দেখতেই পাচ্ছে না। এটা যেন একটা মজার লুকোচুরি খেলা। একটু পরই অলি ধরা পড়ে গেল। ছেলেটি অলি টেনে দাদাভাইয়ের পেছন থেকে বের করে আনল। অলি প্রথমে ভয় পেয়ে কেঁদে দেয়, তখনই ছেলেটি অলির তুলতুলে গাল ধরে টেনে দেয়। হ্যাঁ, সেদিনই আদিদা প্রথম বলেছিল, তুমি আমার পুতুল বউ। এই বাড়িতে একটু একটু করে বড় হয়ে ওঠা। স্কুল থেকে সেদিন অলি বাড়ি ফিরছিল। স্কুলে অলির নতুন অনেক বন্ধু হয়েছে, তাদের মধ্যে একজন বন্ধুর হাত ধরে অলি বাড়ি ফিরছিল। কোথায় থেকে আদিদা দেখে ফেলে বাড়ি ফিরে আদিত্যর সে কি রাগ। অলি, তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড, আর কারো না। তুই যদি অন্য কারো সাথে কথা বলিস তাহলে আমি আর তোর সাথে কথা বলবো না। তোর সাথে আড়ি করে দিব। না না আদিদা, তুমি অমন করো না, আমি আর কারো সাথে কথা বলবো না। সত্যি? সত্যি, তুমি আর আমার উপর রাগ করবে না তো? কখনো না, তুই না আমার পুতুল বউ, তোর উপর কি কখনো রাগ করতে পারি? পুতুল বউ, হি হি। দুজনেই একসাথে খিল খিল করে হেসে দেয়। পুরানো কথাগুলো ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে মনেই নেই। বাড়ির কলিং বেলটা বেজেই চলেছে। এত সকালে কেই না এলো। রাতে কাঁদতে কাঁদতে কখন শুয়ে পড়েছিল তার খেয়ালই নেই। একপাশ হয়ে থাকার কারণে ঘাড়ে খুব ব্যথা হচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে চুলগুলো গুটিয়ে হাত খোপা করে নিল অলি। কিন্তু অলি যাওয়ার আগেই আদিত্য চলে এসেছে। অলির দিকে শুধু একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল আদিত্য। সোজা গিয়ে দরজা খুলতেই দেখে অর্পা এসেছে। ভাইয়া, তুই? তোর তো আরো কয়দিন পর আসার কথা ছিল না। কিন্তু তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি। তোকে তাড়াতাড়ি দিব বলেই তো ছুটে চলে এলাম। কি সারপ্রাইজ? হোয়াইট, আগে সবাই আসুক। ধুর, এত বিরক্ত হচ্ছিস কেন, একটু দাঁড়া।
আম্মু, বড় আম্মু, মেজ আম্মু সবাই নিচে এসো। কোথায় তোমরা? আরে আরে, এত সকাল সকাল এভাবে চিল্লাস কেন? হোয়াইট। অর্পার চিৎকারে সবাই জড়ো হয়ে গেছে। এভাবে চেঁচামেচির কারণ কি? সবাই ঘুমিয়ে আছে, এভাবে ডিস্টার্ব করছো কেন? বড় মা। ওফ, বড় মা চুপ কর তো। আম্মু দেখো না আমি সাথে করে কাকে এনেছি। কাকে? কি হলো, ভেতরে এসো। দুম করে একটা মেয়ে কোথা থেকে ছুটে এসে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্যর সাথে সাথে সবাই অবাক। অহনা, তুইম আমাকে ভুলে যেতে পারো বেবি, আমি তোমাকে না। দেখো ঠিক খুঁজে খুঁজে তোমার কাছে চলে এসেছি। এবার পরিচয় আসা যাক। অহনা হলো আদিত্য খালাতো বোন, নিজের না কোনো এক সম্পর্কে, কিন্তু ছোটবেলা থেকেই দুজন একসাথেই পড়াশোনা করেছে। বিদেশেও দুজন একসাথেই গিয়েছিল, কিন্তু আদিত্য দেশে ফিরলেও অহনা ফিরেনি। সেই সূত্র ধরে দুজনের মধ্যে বেশ ভাব। বাকিটা অন্যদিন বলবো। মেয়েটা এখনো আদিত্যকে জড়িয়ে ধরে রেখেছে। অলি শুধু দূরে দাঁড়িয়ে দেখছে। কেমন একটা চাপা কষ্ট কাজ করছে, হাজার হোক স্বামী তো। আদিত্য একবার অলির দিকে তাকিতেই চোখে চোখ পড়ে গেল, পরক্ষণেই আদিত্য চোখ নামিয়ে নিল। অর্পা অলিকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। এ হচ্ছে অহনা ভাইয়ার বেস্ট 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 ফ্রেন্ড, আর অহনা ও হচ্ছে অলি। তাই তো। অহনার মুখে অলির নামটা শুনে সবাই মোটামুটি অবাক। এর আগে তো অহনা বা অলি কেউ কাউকে দেখিনি, চিনেও না। রাহেলা বেগম অবাক হয়ে বলল, মা তুমি ওকে কি করে চিনলে? না তেমন কিছু না। আচ্ছা অলি, আমার না খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি খেতে দিবা? হুম দিচ্ছি, আপনি বসুন। পানিটা বরং তুইম আদির ঘরে দিয়ে এসো, আমরা ওখানেই আছি। কথাগুলো শেষ না করেই অহনা আদিত্যকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। অলি চুপচাপ রান্না ঘরে গেল। বাড়িতে নতুন মেহমান এসেছে, তাকে তো এমনি এমনি পানি দেওয়া যায় না। অলি কিছু খাবারের ব্যবস্থা করতে শুরু করল। এরই মাঝে অর্পার ডাক, কিরে তোর এখনো হয়নি? না মানে এই তো হয়ে গেছে, এখনই দিয়ে আসছি। হুম তাড়াতাড়ি কর, মেয়েটা কখন পানি চেয়েছে আর তোর এখনো হলো না? হয়ে গেছে এই তো। জানিস তো অহনা খুব স্মার্ট। শোন, ভাইয়ার ঘরে ঢোকার আগে নক করে ঢুকবি। এতদিন পর দুজনের দেখা হলো, আর মেয়েটা সেই কত দূর থেকে শুধু ভাইয়ার জন্য, সবই তো বুঝিস, যা দিয়ে আয়। কথাগুলো কেমন যেন অলির কানে বাজছে। কই আদিদা তো কোনো দিনও এই মেয়ের কথা বলেনি আমাকে। আদিদা তো সব সময় বলতো অলি শুধু তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে একে। আরও যদি বেস্ট ফ্রেন্ডও হয় তো আমি কে? আমি তো আশ্রিতা, কাজের লোক। হুম। কথাগুলো ভাবতে ভাবতে অলি ভুল করে ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই দেখে আদিত্যকে অহনা জড়িয়ে ধরে আছে। দুজনকে এভাবে দেখে অলি যেমন অপ্রস্তুত হয়ে গেছে, তেমন আদিত্য। আসলে আমি বুঝতে পারিনি, আমার নক করে ঢোকা উচিত ছিল। অহনা অলিকে দেখে আদিত্যকে ছেড়ে দিয়ে বলে উঠল, না না কোনো সমস্যা নেই, এটা তো তোমারই ঘর। মানে? না কিছু না, তুমি বসো না। না থাক, আমি থাকলে তোমাদের অসুবিধা হবে, আর কাজের লোকদের যেখানে সেখানে যখন তখন যেতে নেই, থাকতেও নেই। আপনারা কথা বলুন, কিছু লাগলে আমাকে ডাকবেন, আমি আসছি। কথাগুলো বলে অলি চলে যায়। আদিত্য চুপচাপ দাঁড়িয়ে অলির যাওয়ার পানে তাকিয়ে আছে। তবে কি অলির খারাপ লাগল? কিন্তু অলি তো আমাকে ভালোবাসে না। প্রশ্নটা আদিত্য নিজেই নিজেকে করেছে। ওর জানা নেই। আদি অনেক হয়েছে, এবার সব মিটিয়ে নাও। তুমি ভাবতে পারছো অহনা অলি আমার সাথে কি করেছে? আমি জানি না, কিন্তু জানতেও চাই না। সবচেয়ে বড় কথা, তুমি কষ্ট পাচ্ছ।
আদিত্য কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ও বাবা গোমরে গেলাম গো। কি হলোটা কি অলি? আদিদা খুব পেট ব্যথা করছে, মনে হচ্ছে পেটের সবকিছু বাহিরে বেরিয়ে আসবে। এবার আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদিত্যর এমন তাকানো দেখে অলি ভয় পেয়ে বলে উঠে, বিশ্বাস করো আদিদা, আমি স্কুলে কিচ্ছু খাইনি, কিন্তু তারপরও পেট ব্যথা করছে। খুব কি ব্যথা করছে? এই যে দেখেই মাঝখানটায় করছে। অলি বিছানা থেকে উঠতেই দেখে বিছানায় দাগ লেগে আছে। অলি বেশ ভয় পেয়ে যায়। আদিদা দেখো, রক্ত, আমার কি খুব বড় অসুখ হয়েছে? আমি কি মরে যাব? আদিদা, আমি মরে গেলে তোমার কষ্ট হবে না? আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া। কথাগুলো একদমে বলেই অলি কেঁদে দেয়। অলির এই কাণ্ড দেখে আদিত্য জোরে জোরে হেসে দেয়। কি কাণ্ড, এই পিচ্ছি মেয়েটা যে সত্যি সত্যি বড় হয়ে গেল। আদিত্য হাসি দেখে অলির কান্নার বেগ আরও বেড়ে গেছে। অলি তখন সবে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে, আদিত্য তখন এসএসসি পরীক্ষার্থী। আদিত্য কথা না বাড়িয়ে অলিকে নিয়ে সোজা বড় মার কাছে চলে যায়। অলির কথা আর কাণ্ড দেখে বড়াম্মুও হেসে কুটি কুটি। মেয়েটা সেদিন সারা দিন কেঁদেছিল। আর বারবার আদিত্য কাছে গিয়ে তোতা পাখির মতো এক কথা, আদিদা তুমি আমাকে একদম ভালোবাসো না, তাই না? আমার এত বড় অসুখ করেছে আর তুমি আমাকে দেখে হাসছ। বাসি না তো। আদিত্যর ওর শুনে অলি ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়। যাও তোমার সাথে আরি। ওকে গেলাম, তুই থাক তোর অসুখ নিয়ে। কথাগুলো ভাবতেই আদিত্য হেসে দেয়। কোথা থেকে একটা বল এসে আদিত্য মুখে লাগে, পাশে তাকাতেই দেখে সে তো পার্কে বসে আছে। এতক্ষণ যা ছিল তা শুধুই কল্পনা। অতীত কত সুন্দর হয়। বাচ্চারা খেলছে। সেই সকালে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে আদিত্য এখানে এসেছে। বেশ বেলা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া প্রয়োজন। অলি সকালের রান্না শুরু করে দিয়েছে, বাড়িতে নাকি বেশ কিছু মেহমান আসবে। যতদূর সম্ভব অহনার বাবা মা আর ওর বাড়িরই কিছু লোকজন আসবে। এত বেলা হয়ে গেছে, অলিও কিছু খায়নি, আদিত্য খায়নি, অলি কি করে খেতে পারে? বাড়ি আসতেই মায়ের হাজারটা প্রশ্ন, কিন্তু আদিত্যর কোনো উড়ি নেই। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আদিত্যর চোখ যায় রান্নাঘরের দিকে। অলি খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। চুলগুলো হাত খোপা করা, পিঠে ছড়িয়ে আছে। মুখটা কেমন ছোট হয়ে আছে, বোধহয় এখনো খায়নি। না খাওয়ারই তো কথা। আদিত্য কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে এলো। খাবার টেবিলে বসে খেতে শুরু করল। খাবারগুলো আগের থেকেই সুন্দর করে সাজিয়ে ঢাকা ছিল। খেয়ে দিয়ে চুপচাপ উপরে চলে যায়। হয়তো এখন অলি খেয়ে নেবে। ক্ষুধা পেটটা গুড়গুড় করছে। সকালে আদিত্য খায়নি বলে অলিও খায়, কিন্তু এখন খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। অর্পা রান্নাঘরে তদারকি করছে। আজ বাড়িতে কিছু বিশেষ লোকজন আসবে। মূলত তাদের জন্যে এত আয়োজন। প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে চলল। রান্না প্রায় শেষের দিকে, কোনো রকমে রান্নাটা নামিয়ে অলি ঘরে চলে গেল। এতক্ষণে ঘেমে নিয়ে একাকার কাণ্ড। ঘরে যেতেই দেখল বিছানার উপর একগাদা চকলেট রাখা। চকলেটগুলো দেখতেই অলির মুখে হাসি ফুটে উঠল। কাজটা কার তা বুঝতে বাকি নেই। অলি সেখান থেকে কয়েকটা চকলেট মুখে পুরে বাকিটা রেখে দ্রুত পায়ে গোসলে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তারা এসে পড়বে। আর অর্পার করা নির্দেশ, সবকিছু অলিকেই করতে হবে। আবার কাপড়ও ভেজানো আছে, সেগুলো কাচতে হবে। অলি গোসল করে মাথায় তোয়ালেটা পেঁচিয়ে ছাদে কাপড় নাড়তে গিয়ে দেখে আদিত্য উল্টো ঘুরে কার সাথে যেন ফোনে কথা বলছে। একটু এগিয়ে যেতেই কিছু কথা কানে এলো। ধ্রুবকে যে কোনো ভাবে খুঁজে বার করতে হবে।
আমি কিছু শুনতে চাই না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক, ধ্রুবকে আমার চাই। যতেসব অকাজের লোকজন। রেগে গিয়ে আদিত্য ফোনটা কেটে দিল। পেছনে ফিরে তাকাতেই দেখে অলি দাঁড়িয়ে আছে। অলিকে না দেখার ভান করে চলে যেতেই অলি আদিত্যর হাত টেনে ধরল। কেন খুঁজছো ওকে? যে নিজে থেকে চলে যায় তাকে ফেরাতে নেই, তুমি জানো না? এই লজিক নিয়েই বুঝি ধ্রুবর সাথে সম্পর্কে জড়িয়েছিলি? চুপ। ভালোবাসায় মান অভিমান থাকলেও ইগোটা রাখতে নেই। তুমি ওকে কেন খুঁজছো বলো তো? তোর জন্য। মানে? তোকে তোর ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতে তুই যেতে চাস না? আদিদা। ডোন্ট কল মি আদিদা। আদিত্য আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে নিচে নেমে যায়। অলি ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে। ভুলটা তো অলিরই ছিল। অলি তো ভালোবাসার চেয়ে ইগোকে বেশি গুরুত্ব দিয়েছিল বলেই তো। আদিদা, আমি তো তোমাকেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কিছু ভুলের কোনো ক্ষমা হয় না, সারা জীবন বয়ে বেড়াতে হয়। অলিও তেমনই ভুল করেছে। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে কেউ একজন তাদের কথা শুনেছিল। ছেলেটা কি সত্যি পাগল হয়ে গেছে? নিজের বউকে কেউ অন্যের হাতে তুলে দিতে চায়? না কিছু একটা করতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। মেয়েটা যাই করুক না কেন এখন সে আদিত্যর বউ। তাই যাই হোক আদিকে সেটা বুঝাতে হবে। চলবে।